নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক রমাপদ চৌধুরীর বাড়ি বদলে যায়। আজ উপন্যাসের তৃতীয় পর্ব। ধ্রুব যেন যুদ্ধ জয় করে ফিরছে এমন একটা আনন্দ নিয়ে হাঁটছিল। ওদের দোতলা বাড়িটার সামনে রাস্তার ওপারে বিশাল চারতলা ফ্ল্যাট বাড়িটা মাথা তুলে দাঁড়ানোর পর থেকে ওদের দক্ষিণ চাপা পড়ে গেছে, হাওয়া ঢোকে না। ধ্রুবর ঘরে তো একেবারেই না। জানালা আছে, সামনের দিকে বেশ খানিকটা ফাঁকা, তবু বাতাসের নামগন্ধ নেই। জানালা তো আর হাত ধরে দক্ষিণা বাতাসকে আসুন আসুন বলে ডেকে আনতে পারে না। সে আসার আগে বেরোনোর রাস্তা আছে কিনা দেখে নেয়। কোথায় যেন পড়েছিল, চোর এবং হাওয়া একই চরিত্রের, পালানোর পথ না থাকলে ঢোকে না। রাখালবাবুর ফ্ল্যাটে উঠে এলে নিশ্চয় প্রচুর হাওয়া পাবে। আর কতখানি জায়গা, তিনখানা ঘর। মনের ভিতর তখন একটা দারুণ ফুর্তি। রাস্তায় বেশ হাওয়া দিচ্ছে। বাড়িতে না থাক, রাস্তার হাওয়া থাকে বলেই তো বিকেল হতে না হতেই সকলে বাইরে বেরিয়ে পড়ে, তাই এত ভিড়। ধ্রুব এসে ঘন ঘন দরজার কড়া নাড়ল। কলিং বেলটা অনেককাল খারাপ হয়েছে, সারানো হয়নি। কেই বা মিস্ত্রি ডেকে এনে সারাবে? ধ্রুব ইচ্ছে করেই মিস্ত্রি খুঁজতে যায়নি। বারবার ওকেই যেতে হবে কেন? দাদা কিংবা মেজদাও তো ডাকতে পারত। সবাই ভাবছে আর একজন কেউ ডেকে আনবে। মিস্ত্রি ধরে আনাও এক ঝামেলা, একবার গেলেই তো আর পাবে না। তাছাড়া বেলটা খারাপই হয়ে গেছে, নতুন কিনতে হবে। যে কিনে আনবে তাকেই দিতে হবে টাকাটা। বাবা রিটায়ার্ড মানুষ, এখন তো আর সব ব্যাপারে হাত পেতে টাকা চাওয়া যায় না। দরজা খুলতেই এক এক লাফে দুটো সিঁড়ি ভেঙে শটান নিজের ঘরে চলে এলো। প্রীতি শুয়ে একটা সিনেমার কাগজ পড়ছিল। ধর্মর করে উঠে ব্যগ্র গলায় প্রশ্ন করল, বাড়িওয়ালার সঙ্গে দেখা হলো? ধ্রুব উজ্জ্বল মুখ নিয়ে রসিদটা পকেট থেকে বের করে দেখালো। ফাইনাল, একেবারে রসিদ নিয়ে এসেছি। প্রীতির মুখেও উজ্জ্বল হাসি, যেন এতদিন বাদে সত্যি সত্যি যুদ্ধ জয় করেছে। তারপরই ধ্রুব বললে, একটা অবাক কাণ্ড, তোমাকে তো আসল কথাটাই বলা হয়নি। প্রীতির চোখে প্রশ্ন। ধ্রুব হাসতে হাসতে বললে, বাড়িওয়ালা তো চেনা লোক, খুব চেনা। ওই সামনের ফ্ল্যাট বাড়িটা হওয়ার আগে। কথাটা বলে ফেলে ধ্রুবর নিজেরই কেমন খারাপ লাগলো। চেনা লোক, খুব চেনা। সত্যি কি তাই? কেমন বিষণ্ণ হয়ে গেল ওর গলার স্বর। জানো প্রীতি, মাত্র একখানা না দেড়খানা অন্ধকূপ ঘর নিয়ে থাকতো একটা গোটা সংসার। এখন ফেঁপে ফুলে বড়লোক হয়ে গেছে। কিসের ব্যবসা কে জানে। চেনা লোক বলার অধিকার কি ধ্রুবর আছে? ও তো লোকটিকে এড়িয়ে এড়িয়ে যেত। লুঙ্গি পরে ফতুয়া গায়ে দিয়ে থলি হাতে করে যখন বাজার যেত, ডেকে কথা বললেও ধ্রুব এড়িয়ে যেত, যেন পাড়ার কেউ দেখলে ওর নিজেরও দাম কমে যাবে। ওর ট্রাউজার্সের কাপড় যে বেশ দামি কেউ ভাববে না। অথচ এখন তাকেই খুব চেনা লোক হিসেবে স্বীকার করতে একটুও অস্বস্তি হচ্ছে না। ধ্রুবর মনে হয়েছিল ও যুদ্ধ জয় করে ফিরছে, এখন আর তেমন মনে হচ্ছে না। শুনলে বাবার হয়তো একটু সম্মানে লাগবে, দাদাদের বৌদিদের। আশ্চর্য, ভাগ্য এক একজন মানুষকে কত তাড়াতাড়ি বদলে দিতে পারে। কিন্তু একে কি যুদ্ধ জয় বলে? এতদিন তো ওর সামনে ছিল আত্মসম্মানের প্রশ্ন। সে আত্মসম্মান শুধু নিজের পরিবারের কাছে, দাদা বৌদিদের কাছে, তাদের ছেলে মেয়েদের কাছে। খুব অহংকার নিয়ে বলেছিল, এত অশান্তি নিয়ে থাকা যায় না, আমরা উঠে যাচ্ছি। কথাটা রাখতে পেরেছে। একটা ফ্ল্যাট জোগাড় করে তাদের চোখের সামনে দিয়ে সদর্পে উঠে যাবে, সেটাই যেন যুদ্ধ জয়। অথচ এটা যে কত বড় পরাজয় ধ্রুব এতক্ষণ ভেবে দেখেনি। পরাজয় একটা নগণ্য মানুষের কাছে। দিন দরিদ্র দুস্থ মানুষ বলে মনে হতো। ধ্রুবদের সঙ্গে কথা বলতে পেলেই ধন্য মনে করত। 2 লাইন ইংরেজি লিখতে পারে না, রশিদের সইটা দেখেই হাসি পেয়ে গিয়েছিল। উপমন্ত্রীকে গ্রামে স্কুলে নিয়ে যাবে, একটা অভিনন্দনপত্র লিখে দেবেন ইংরেজিতে।
কাকে কিভাবে তোয়াজ করতে হয় ঠিক জানে। হাসতে হাসতে বলেছিল, না না, ইংরেজিতে হলেই ওরা খুব খুশি হন। ছাপার অক্ষরে ইংরেজিতে নিজের নাম, বুঝলেন কি না? প্রীতি সব শুনে বলে উঠল, তা হোক। তারপরই হেসে বললে, দেখো, এবার ওর ব্যবসার চিঠিপত্র সব না তোমাকে দিয়ে লেখাতে আসে। ধ্রুব হাসল। মাকে গিয়ে বলল, আমরা চলে যাচ্ছি, ফ্ল্যাট পেয়ে গেছি। মা অবাক হয়ে ওর মুখের দিকে তাকালেন। সত্যিই চলে যাবি? মার মুখ দেখে মনে হলো যত রাগারাগি করেই ও সেদিন বলে থাকুক, মা একটুও বিশ্বাস করেননি। 2 মাস ধরেও ফ্ল্যাট খুঁজছে বটে, কিন্তু ওসব নিয়ে তো আর কথা হয়নি। তাই ভেবেছিলেন ওটা রাগের কথা, সত্যি চলে যাবে না। ছোটখাটো ব্যাপার নিয়ে কোন সংসারে ঝগড়াঝাটি হয় না। মা এসে প্রীতিকে ধরলেন। ছোট বৌমা, তুমি একটু বুঝিয়ে বলো। প্রীতি কোনো কথা বলল না। ও তখন একটা সজারু হয়ে আছে, সর্বাঙ্গে কাঁটা ফুলিয়ে। কেউ না গায়ে হাত দিয়ে একটু আদর করে ফেলে। শেষ পর্যন্ত মা বুঝতে পারলেন ওসবে কিছু হবে না। তাই ধীরে ধীরে বললেন, তোর বাবাকে একটা ভালো দিন দেখে দিতে বলিস। তোর সংসারের মঙ্গলও তো আমাকেই ভাবতে হবে। অর্থাৎ পাঁজি দেখিয়ে দিন স্থির করতে হলো। ওসবে ধ্রুবর কোনো বিশ্বাস নেই, প্রীতিরও না। তবু মনটা কেমন নরম হলো। বললে, তুমিই বলো। মার এই ইচ্ছেটা অন্তত রাখতে চাইল। নাকি নতুন বাড়িতে উঠে যাওয়ার আগে ওদেরও ভয় ভয় করছিল? এতদিন ধরে এখানে আছে, মাথার ওপর বাবা মা, পাড়াটাও রক্ত মাংসের সঙ্গে মিশে গেছে। এখন তো যেতে হবে একেবারে নতুন পরিবেশে। বিপদ আপদ অসুখ বিসুখে এখন আর কারোর ওপর ভরসা করা চলবে না। টিপুর হঠাৎ একদিন একেবারে 103 জ্বর। ধ্রুব বাড়ি ছিল না। প্রীতি এ পাড়ার কোনো ডাক্তারকেই চিনত না। দাদা অফিস থেকে ফিরে যেই শুনল পোশাক না বদলেই বেরিয়ে গিয়েছিল। ডাক্তার নিয়ে এসেছিল। প্রীতি তখন উদ্ভ্রান্ত। ডাক্তারের কথায় ঠান্ডা জল নিয়ে টিপুর মাথা ধুইয়ে দিতেই ব্যস্ত। ডাক্তারকে ফি দেওয়ার কথা মনে ছিল না। ধ্রুব এসে সব শুনে জিজ্ঞেস করল, ডাক্তারের ফি কে দিল? তা তো জানি না। এই যা, আমি তো দিতে ভুলেই গেছি। ধ্রুব দাদাকে টাকাটা দিতে গিয়েছিল। দাদা হেসে ফেলেছিল, তুই কি রে, টিপু কি আমাদের পর? টাকা নেয়নি, অথচ এদেরই বিরুদ্ধে যুদ্ধ। একটা ফ্ল্যাট পেয়ে আলাদা হতে পারছে বলে ভাবছে যুদ্ধ জয় করেছি। দিন কয়েক পরে মা এসে তারিখটা বললেন। তোর বাবা বলছিল এ মাসে তেমন ভালো দিন নেই, 27শে ফাল্গুন 1টা অবধি বারবেলা, তারপর। ধ্রুব বললে, আচ্ছা। ও বাবার সামনে যেতেই পারছিল না। সেদিন প্রচণ্ড রেগে গিয়েছিল বলেই বলতে পেরেছে, এখন আর সম্ভব নয়। সেজন্যই মাকে বলেছে, তুমি বলো। মাকে বলতেও খুব কষ্ট হয়েছে ধ্রুবর। মা বাবার কি দোষ? ওরাও তো ধ্রুবর মতোই, কিংবা ধ্রুবর চেয়েও অনেক বেশি ভিতরে ভিতরে ছিন্ন ভিন্ন হচ্ছেন, দোটানার মধ্যে ভিতরে ভিতরে পুড়ছেন। ওরা তো আর বিচারকের আসনে বসতে পারেন না যে কার দোষ সেটাই বিচার করবেন। মা আক্ষেপের স্বরে একদিন বলেছিলেন, কার দোষ? আমার কপালের দোষ রে, আর কারো দোষ নয়। এসব কথা শুনলে বড় ব্যথা লাগে, মন খারাপ হয়ে যায়। বাবার চাপা কষ্টের মুখ কিংবা মার দীর্ঘশ্বাস মাখানো কথা যখন ধ্রুবর বুকের ভিতরটা নিংড়ে দেয়, তখনও তা প্রীতিকে স্পর্শ করে না। অন্তত ধ্রুবর তাই মনে হয়। অবশ্য কেন তা স্পর্শ করবে প্রীতিকে? ধ্রুবর সঙ্গে ওদের সম্পর্কটা জন্ম থেকে। প্রীতি তো সম্পর্ক গড়ে তোলারই সময় পেল না, দিল না। তার জন্য দোষও দিতে পারে না। ধ্রুবই কি কোনোদিন বুঝতে চেয়েছে ওর নিজের বাবা মাকে ছেড়ে প্রীতির এ বাড়িতে আসার সময় প্রীতির ভিতরটা কতখানি ছিন্ন ভিন্ন হয়েছিল? কেউ বুঝতে পেরেছে? বুঝতে চেয়েছে? দাদা, মেজদা, ও নিজে? কেউ না। মেজ বৌদি এই সেদিন তার বাবা মার কাছে গিয়ে দিন কয়েক থাকবে বলেছিল। মেজদা রেগে গিয়ে ধমক দিয়েছিল,
তোমার তো এ বাড়িতে থাকতেই ইচ্ছে করে না, সুযোগ পেলেই কেবল বাপের বাড়ি যাব। ধ্রুবরও শুনে খারাপ লেগেছিল। বাবা মা যেন শুধু ছেলেদের, মেয়েদের বাবা মা যেন সত্যি সত্যি বাবা মা নয়। কই, তাদের বুকের ভিতরটা কিভাবে ছিঁড়ে যায় আমরা তো ভেবে দেখি না। আমরাই তো ওদের স্বার্থপর করে তুলি। ওরা হয়তো মনে মনে বলে, আমার আজন্ম সম্পর্কটা যদি এতই তুচ্ছ, যদি তোমার জন্য ছিঁড়ে ফেলতে হয়, তাহলে তোমার জন্মসূত্রে স্নেহ ভালোবাসাই বা তুমি ছিঁড়ে ফেলবে না কেন? ধ্রুব তো মনে মনে ভেবে দেখেছে, মা তো এত ভালো, প্রীতিকে এত ভালোবাসেন, কিন্তু ওর যে একটা আলাদা পছন্দ থাকতে পারে, রুচি থাকতে পারে, সে কথা মনে রাখেন না কেন? যেন মা যা চায়, যা ভালো মনে করে সেটাই ঠিক। বাড়ির বউ হয়ে এসেছ, তোমার সমস্ত অস্তিত্ব ডুবিয়ে দিতে হবে কেন? মাকে দোষ দিয়ে কি হবে? ধ্রুব নিজেও তো সেরকমই ভাবে। ঠান্ডা মাথায় যখন ভাবে তখন বুঝতে পারে প্রীতির মানে প্রীতিদের কি অসীম সহ্য শক্তি। হোয়াইট ওয়াশের কথাটা কিন্তু বলে আসতে ভুলো না, প্রীতি মনে পড়িয়ে দিয়েছিল। আর তালা চাবি নিয়ে গিয়ে দরজায় লাগিয়ে দিয়ে আসতে হবে, বাড়িওয়ালাদের কিচ্ছু বলা যায় না। ধ্রুব হেসে বলেছে, না না, সকলে কি একই রকম নাকি? রাখালবাবু দারুণ ভালো মানুষ, আমরাই আগে বুঝতে পারিনি। বুঝতে সত্যিই পারেনি কেউ। কত সাদাসিধেভাবে থাকতেন ওদের সামনের বাড়ির একতলায়। এত বড় একখানা বাড়ি হাঁকিয়ে বসবেন কোনোদিন ভাবেনি কেউ। ধ্রুব অবশ্য বাড়ির কাউকেই বলবে না, ওরা শুনলে অবাক হয়ে যাবে, কিন্তু সম্মানেও লাগবে। বড় বৌদি হয়তো বলে বসবে, ওই লোকটাকে তোমরা অত হতশ্রদ্ধা করতে, তারই বাড়ির একটা ফ্ল্যাট ভাড়া নিতে তোমার লজ্জা করল না? ঘরগুলো চুনকাম করিয়ে দেওয়ার কথা বলার জন্যে ধ্রুব গেল একদিন। এমন কিছু রাত হয়নি তখন। গোঁপওয়ালা পালোয়ান টাইপের দারোয়ানকে বললে, বাবুকে একবার খবর দাও, দেখা করব। দারোয়ান বললে, সকালে আসবেন। ধ্রুব বললে, তুমি গিয়ে খবরই দাও না, বলো ধ্রুববাবু এসেছেন। বলবে ধ্রুববাবু, যিনি ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। দারোয়ান অখুশি মুখ করে বললে, ঠেরিয়ে। একটু পরেই ওপর থেকে নেমে এসে বললে, বাবু শুয়ে পড়েছেন। ধ্রুবর বিশ্বাস হলো না, এত তাড়াতাড়ি কেউ শুয়ে পড়তে পারে না। তাহলে কি ইচ্ছে করেই দেখা করলেন না রাখালবাবু? এতখানি হেঁটে এসেছেও, আবার ফিরে যেতে হবে, আবার আসতে হবে কাল, অথচ 2 মিনিটের তো কথা। ধ্রুবর রীতিমতো অপমান লাগলো। প্রীতি ঠিকই বলেছে, বাড়িওয়ালা হলেই বোধহয় এইরকম হয়ে যায়। ভাড়াটের সুখ সুবিধে, সম্মান অসম্মান যেন কিছুই নয়। রাগ চেপে ধ্রুব বললে, কাল আর আসতে পারবো না হয়তো, তুমি বলে দিও ঘরগুলো চুনকাম করিয়ে দিতে। আসলে দারোয়ানের কাছে আত্মসম্মান রাখার জন্যই বলতে হলো কাল আসতে পারবো না। দারোয়ান ঘাড় নেড়ে বললে, আচ্ছা বাবুজি। ধ্রুব মনক্ষুণ্ণ হয়ে চলে আসছিল। দারোয়ান হাসল, রাত মেয়ে বাবুর সঙ্গে মোলাকাত হয় না বাবুজি। ওর হাসিটা কেমন রহস্যজনক। কেন? ধ্রুব প্রশ্ন করল। দারোয়ান হাসতে হাসতে হাতটা মুখের কাছে তুলে গ্লাসে চুমুক দেওয়ার ভঙ্গি করলে। তাই বুঝি? রাখালবাবু তাহলে টাকাই করেননি, এই গুণটাও হয়েছে? নাকি আগে থেকেই ছিল, ওরা জানতো না? এতক্ষণ ওর অপমান লাগছিল, মুহূর্তে তা ধুয়ে মুছে গেল। কিন্তু প্রীতি আবার এ কথা শুনলে বেঁকে বসবে না তো? হয়তো বলে বসবে, একটা মাতালের বাড়িতে নিয়ে গিয়ে তুলছ। না, প্রীতিকে বলার দরকার নেই। আসলে রাখালবাবুর লোকটাই একটা রহস্য। অনিচ্ছা সত্ত্বেও ধ্রুব কবে এতটুকু উপকার করেছিল তার জন্য আজও কৃতজ্ঞ। কোন কোম্পানি, কত মাইনে কিছুই জিজ্ঞেস করেনি, অথচ হাত কাটা দালালটা কত ভয় দেখিয়েছিল। জিজ্ঞেস তো করেইনি, উপরন্তু 50টা টাকা ফিরিয়ে দিল। প্রথমে হয়তো লোভে পড়ে সব টাকাটাই পকেটে ঢুকিয়েছিল, পরে কিছু মনে হতে ফেরত দিয়েছে। কিসের ব্যবসা ভদ্রলোকের ধ্রুব জানে না। যখন ওদের বাড়ির সামনে একতলায় থাকত, তখন কোনো কোনো দিন দেখত
অনেক রাতে, রাত 11টা কি 12টা, অন্ধকারে একটা ঠেলা গাড়ি এসে দাঁড়াতো। বিরাট বড় বড় পিপের মতো ড্রাম, 3টে কি 4টে। কুলিদের সঙ্গে কাঁধ মিলিয়ে রাখালবাবু সেগুলো বাড়ির ভিতর ঢোকাতেন। আবার আরেকদিন রাত্রে একটা ঠেলা গাড়ি আসতো, ড্রামগুলো নিয়ে চলে যেত, সেও ওই মধ্যরাত্রে। ওরা নিজেরা বলা বলি করত। ড্রাম তোলা নামানোর শব্দে প্রায় ঘুম ভেঙে যেত ওদের। বারান্দায় গিয়ে কোনো কোনো দিন দাঁড়িয়ে দেখত, কিন্তু ওই ড্রামগুলোর ভিতর কি আছে কেউ জানত না। ধ্রুব আজও জানে না। ওসব জানার ওর প্রয়োজনও নেই। এখন একটাই কাজ, ইলেকট্রিকের মিটার নিজের নামে করাতে হবে। বাড়ি বদলাতে গেলে কত রকম ঝামেলা। আরেকটা কাজ লরি জোগাড় করা। দিনে দিনে তো কম আসবাবপত্র জমা হয়নি। খাট, আলমারি, আয়না, বুককেস, আরও 1000 রকম টুকিটাকি। জমতে জমতে এমন অবস্থা, ঘরে পা ফেলার জায়গা নেই। তা হোক, ওখানে গিয়ে আর এত অসুবিধা হবে না। 3খানা ঘর দিব্যি ছড়িয়ে ছিটিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা যাবে। তবে সময় থাকতে থাকতে লরির ব্যবস্থা করে ফেলতে হবে। কোথায় পাওয়া যায় কে জানে, অফিসে কাউকে জিজ্ঞেস করে দেখবে। কিন্তু লরির চেয়ে বেশি চিন্তা কুলিদের নিয়ে। ট্রেন্ড কুলি না হলে হয়তো কাঁচ ফাঁচ ভেঙে কেলেঙ্কারি করে বসবে। প্রীতি এক সময় বললে, এই বলতে ভুলে গিয়েছিলাম, সেই হাত কাটার দালালটা টাকার তাগাদায় এসেছিল। ও হ্যাঁ, ওকে তো আবার 1 মাসের ভাড়া দিতে হবে। প্রীতি হেসে বললে, না, বাড়িওয়ালা কমিয়ে দিয়েছে বলে ও ছাড়বে না, বলেছে পুরো 450 দিতে হবে। কথাটা শুনে ধ্রুব একটু ক্ষুণ্ণ হলো, তবু বললে, তাই দেব। আসলে লোকটা তো আমাদের উপকারই করেছে, ও না থাকলে তো যোগাযোগই হতো না। এর আগে তো এক জায়গায় মোটামুটি পছন্দও হয়েছিল, কিন্তু বাড়িওয়ালার কত রকম ফিরিস্তি। চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েও এত কথা বলতে হয়নি। সে জায়গায় এখানে তো কিছুই বলতে হলো না, সেজন্যে ও লোকটার কাছে কৃতজ্ঞ। কিন্তু যে লোকটা এমন একটা উপকার করল, প্রথম থেকে আজ এখনো অবধি সে একজন হাতকাটা দালাল হয়েই রয়েছে। 50টা টাকা বেশি দিতে হবে বলে মুহূর্তের জন্য মনে হয়েছিল লোকটা কি লোভী। আশ্চর্য, ওর তো একটা নাম আছে, কোনোদিন জিজ্ঞেস করতেও ইচ্ছে হয়নি। একজন দুঃখী লোক, নামমাত্র উপার্জন, কোনো দুর্ঘটনায় হয়তো হাতটা কাটা গেছে, তার পরিচয় হয়ে গেল হাত কাটা দালাল। নামটা জেনে নিলে নাম ধরেই তো ওরা কথা বলতে পারত। ধ্রুবর মনে হলো, আমরা কি স্বার্থপর। বোধহয় প্রথম থেকেই ভেবে নিয়েছি ফ্ল্যাট পেলেই ওর দালালির টাকাটা দিয়ে বিদেয় করে দেব, তার আবার নাম জানার কি দরকার। কিন্তু লোকটা হয়তো নাম বলেও ছিল, মনে রাখা প্রয়োজন মনে করেনি। 50টা টাকা তাকে বেশি দিতে হচ্ছে বলে এখন গায়ে লাগছে। তোকে একটা কথা বলছিলাম। মা এসে চুপ করে দাঁড়ালেন। আসলে মার তো খুবই খারাপ লাগছে, হয়তো আবার বলে বসবে থেকে গেলেই ভালো করতিস, অথবা ওই রকম কিছু। এই আশঙ্কায় ধ্রুব একটু কঠিন স্বরে বললে, কি বলছো বলো না। মা ধীরে ধীরে বললেন, তোরা তো এসব কিছু মানিস না, তবু আমার কথা ভেবে বলছিলাম কি, যাবার আগে তোদের ফ্ল্যাটে যদি সত্যনারায়ণ দিস। একটু থেমে বললেন, ছোট বৌমা তো ওসব জানে না। আমি বলছিলাম যদি আমি গিয়ে ওখানে ওসব দেবার ব্যবস্থাটা করে দিই। আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি একটু মনে শান্তি পেতাম আর কি। ধ্রুব একবার প্রীতির মুখের দিকে তাকালো। ও চাইছিল প্রীতি খুশি হয়ে মাকে বলুক, হ্যাঁ মা, আপনি গিয়ে দেখে শুনে দেবেন, পুজো আর্চার আমি তো কিছুই জানি না। কিন্তু না, প্রীতি যেন কি একটা কাজে বড় ব্যস্ত, শুনতেই পায়নি। তাই ধ্রুবই বললে, হ্যাঁ তা তো দিতেই হবে, তুমি যদি পারো মা, খুব ভালো হয়। মা হাসলেন, পারবো না কি রে, যেন খুব খুশি হয়েছেন ধ্রুব ওর কথায় সায় দিয়েছে বলে। বললেন, আমি মরতে মরতেও তোদের জন্য সব পারবো। মা হাসতে হাসতেই বললেন, কিন্তু চলে যাবার সময় ধ্রুবর মনে হলো মা যেন চোখে আঁচল ঘষলেন। ওর মনের ভিতরটায় একটা বিষাদের ছায়া পড়ল।
এ বড় যন্ত্রণা। কষ্টও হয়, অথচ যেখানে গিয়ে পৌঁছেছে ছেড়ে যাওয়া ছাড়া উপায় নেই। ও এবং প্রীতি যেভাবে বাঁচতে চায় এখানে সেভাবে বাঁচা যাবে না। সমস্ত বন্ধনগুলো একে একে ছিঁড়ে গেছে। যেন অনেক দিন ধরে হাতকড়া পরানো ছিল, হাতকড়া খুলে ফেলে মনে হচ্ছে আমি মুক্ত, আমি আর বন্দী নই। কিন্তু হাতের কবজিতে এখনো যেন হাতকড়ার স্পর্শটা লেগে রয়েছে। মনেই হচ্ছে না ওটা খুলে ফেলেছে। বুকের মধ্যে একটা তোলপাড় চলছে, কাউকে না বলেও যেন শান্তি নেই। অথচ প্রীতিকে এসব কথা বলা যাবে না। ও শুনলে উপহাস করবে, কিংবা কথায় বিছুটি মাখিয়ে বলবে, তাহলে বৌদিদের আঁচল জড়িয়েই থাকো, এতই যখন ছেড়ে যেতে কষ্ট। অফিসে গিয়ে অবিনাশকেই বললে, ওর সঙ্গেই তো অন্তরঙ্গতা। জীবনের অনেক কথাই ওকে বলতে পেরেছে, কিন্তু ঘরোয়া টানাপোড়েনের খবর একটুও জানতে দেয়নি। বলতে লজ্জা, সংকোচ, যেন বললেই অবিনাশের চোখেও ছোট হয়ে যাবে। শেষ পর্যন্ত বলেই ফেলল, বড় অশান্তির মধ্যে দিন কাটছে ভাই। জয়েন্ট ফ্যামিলির মতো খারাপ জিনিস আর নেই। অবিনাশ হো হো করে হেসে উঠল, তোমাদের আবার জয়েন্ট ফ্যামিলি কোথায় হে? বাবা মাকে নিয়ে 3 ভাইয়ের সংসার, একে কি জয়েন্ট ফ্যামিলি বলে? হাসতে হাসতে বললে, যেতে আমাদের হুগলির গ্রামের বাড়িতে, এখন নয়, বছর 10 আগে। দেখতে কাকে যৌথ পরিবার বলে। একটু থেমে বললে, রান্নাঘর মানে টাটা কোম্পানির ফার্নেস, দাউ দাউ জ্বলছে সব সময়। অবাক হয়ে গেল ধ্রুব, আগে কখনো শোনেনি ওর কাছে। হেসে ফেলে বললে, তাই নাকি? অবিনাশ বললে, একটা বড় বারান্দায় লাইন দিয়ে দুপাশে 22 জন খেতে বসতে পারে, সব মেঝেতে, আসন নয় হে, গোটা কয়েক কম্বল আধভাঁজ করে। 22 জন আর এমন কি? ধ্রুব এবার আর অবাক হলো না। অবিনাশ হাসল, শুনবে তো সবটা। একটা কাঁসর বাজানো হতো খাবার সময় হলে, গ্রামে যে যেখানে আছে পরিবারের লোক শুনেই চলে আসবে। তার আবার ফার্স্ট বেল, সেকেন্ড বেল, থার্ড বেল। এবার সত্যি অবাক হতে হলো ধ্রুবকে। অবিনাশ বললে, ফার্স্ট বেল বাচ্চাদের জন্যে, বিলো 14 ছেলে মেয়েদের সব। সেকেন্ড বেল পুরুষদের, ফর অ্যাডাল্ট মেল মেম্বার্স। থার্ড বেল মেয়েদের, সে প্রায় বেলা 3টে। বলেই হো হো করে হাসল। পুজোর সময় সে এক এলাহি কাণ্ড, যে যেখানে আছে সব আসত, ছেলে মেয়ে জামাই নন্দাই। এখনো আছে? ধ্রুব জিজ্ঞেস করল। অবিনাশ হেসে বললে, 10 বছর আগেও ছিল। প্রথম পৃথক হলেন জ্যাঠামশাই, তারপর একে একে সকলেই। লাস্ট আমি কলকাতায় সংসার নিয়ে চলে এলাম। বাবা মা সেই গ্রামেই, মাঝে মাঝে আসেন। ওসব আর চলে না হে, চলে না। নিকুচি করো তোমার ওই জয়েন্ট ফ্যামিলির। মার সারাটা জীবন তো কেটেছে ওই রান্নাঘরে। বউটাকে হাড় জিলজিলে করে দিয়েছিল, পালিয়ে এসে বেঁচেছি। বউয়ের কোনো স্বাদ আহ্লাদ থাকবে না? ভালোবাসা মানে রাতে একসঙ্গে শোয়া? ধুত্তর। ধ্রুবর সংকোচ কেটে গেল। যতখানি না বললে নয় সেটুকুই বলল। তারপর জানালো ফ্ল্যাট পেয়েছে, কিন্তু বড় কষ্ট। অবিনাশ গম্ভীর হয়ে বললে, হবেই তো। বলে কেমন আনমনা হয়ে গেল, যেন কিছু মনে পড়ে গেছে, যেন ওর চোখের সামনে কিছু ভেসে উঠেছে, কোনো স্মৃতি। মুখের ওপর কি ওটা বেদনার ছাপ? একটা দীর্ঘশ্বাস ফেললে অবিনাশ, ধীরে ধীরে বললে, জন্মের পর যখন নাড়ি কাটে তখন শিশু কিছু টের পায় কিনা কে জানে, কিন্তু এতকাল এক সংসারে কাটিয়ে আবার নাড়ি কাটা কষ্ট হবে না? কিন্তু উপায় নেই ধ্রুব, সব মেনে নিতে হয়। একদিকে অনেক কিছু ছাড়তে হয়, আবার অনেক কিছু পাওয়াও তো যায়। নিজের মতো করে বাঁচতে কে না চায় বলো? একটু থেমে বললে, ভালোই করেছ, সাহস করে চলে যাও, দিব্যি ভালো থাকবে। দেখবে দূরে থাকলেই আরো আপন মনে হবে। অবিনাশের কাছে সমর্থন পেয়ে ধ্রুবর মনে অপরাধবোধ অনেকখানি সরে গেল, যেন নিজেই নিজেকে বোঝাতে চাইছে। এভাবে বললে, ভেবে কি হবে বলো, এটাই এ যুগের নিয়ম।
অবিনাশ সায় দিয়ে বললে, হিউম্যান নেচার, সব ব্যাপারে জ্যাঠামশাইয়ের কাছে হাত জোর করে দাঁড়ানো, সে যে কী দিন ছেলেবেলায় দেখেছি। স্বাধীনতার চেয়ে দামি জিনিস আর কিছু নেই, বুঝলে ধ্রুব, বাবা মাও তার কাছে তুচ্ছ। অবিনাশী লরির ব্যবস্থা করে দিল। চুনকাম হয়ে যেতেই মা গিয়ে সত্যনারায়ণ পুজো দিয়ে এলেন। সঙ্গে করে নিয়ে গিয়েছিল ধ্রুব আর প্রীতি। পুরুত ঠাকুর দেখে বললেন, বাহ, এ তো চমৎকার ফ্ল্যাট। মা বললেন, হ্যাঁ, ভালোই। পুজোর বাসনকোসন কোষাকুষি সব মা নিয়ে গিয়েছিলেন। পিতলের গামলায় খুব যত্ন করে সিন্নি বানালেন। প্রীতি বেশ খুশি। ও মাকে সাহায্য করছিল, হেসে হেসে গল্প করছিল। দেখে ভালো লাগছিল ধ্রুবর, কিন্তু বুকের মধ্যে কাঁটার মতো বিঁধছিল একটাই কথা, কি অকৃতজ্ঞ, কি অকৃতজ্ঞ। রাখালবাবু লোকটার সঙ্গে কোনো সম্পর্কই নেই, বরং তাচ্ছিল্যই করত তাকে। তবু কবে একটা সামান্য উপকার করেছে ধ্রুব? বিরক্তির সঙ্গে, চাপা রাগের সঙ্গে তুচ্ছ একটা উপকার করতে বাধ্য হয়েছিল। অথচ রাখালবাবু কৃতজ্ঞতা দেখালেন, একটাও প্রশ্ন না করে ওকেই ফ্ল্যাট ভাড়া দিলেন, উপরন্তু 50 টাকা ফেরতও দিলেন। তোমার সামনের ফ্ল্যাটও 400ই দেয়। আর ধ্রুব দিব্যি ভুলে যেতে পারল। এমন কি আর অসুবিধে কিংবা অশান্তি? ও চলে আসার পর বাবা মা যা কষ্ট পাবেন, যে অশান্তিতে ভুগবেন, তার তুলনায় কতটুকু? তবু সব ভুলে যেতে পারল ধ্রুব। বেশ কয়েক বছর আগের একটা দৃশ্য মনে পড়তেই নিজেকে ভীষণ ছোট লাগে, অনুশোচনা হয়। মা এসে ধ্রুবকে বললেন, তোর বাবা ডাকছে, আয়। এর আগেও একবার ডেকে গিয়েছিলেন, ধ্রুব তেমন গা করেনি। আজকাল বাবার ডাক মানেই তো ফালতু আজে বাজে কথা। বড় বেশি কথা বলেন আজকাল, এমন সব কথা যার সম্পর্কে ধ্রুবর বিন্দুমাত্র আগ্রহ নেই। দ্বিতীয়বার মা ডাক দিয়ে যেতেই বড় বৌদি এসে বললে, কি ব্যাপার বলো তো, 3 ভাইকেই একসঙ্গে ডাকছেন? ধ্রুব ঠোঁট উল্টালো, অর্থাৎ কি জানি, কিন্তু ওদের 3 ভাইকেই একসঙ্গে ডেকেছেন জেনে একটু কৌতূহল হলো। গিয়ে দেখল মা একটা মোড়ায় বসেছেন, বাবা সেই হাতলওয়ালা আরামকেদারায়। দাদা আর মেজদা দাঁড়িয়ে আছে দেয়ালে ঠেস দিয়ে দুপ্রান্তে। ঘরগুলো, বারান্দা চুনকাম হয়নি বহুদিন, এখানে ওখানে দাগ লেগে বেশ নোংরা হয়েছে, তাই এখন দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ায় সবাই। বাড়িওয়ালা তো আজকাল হোয়াইট ওয়াশ করিয়ে দেয় না, তাই নিজেদের খরচেই করা হয়েছিল। প্রথম প্রথম তখন কত সাবধানতা। ঠিকে ঝি এসে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালেই সকলে ধমক দিত। এখন নিজেরাই ঠেস দিয়ে দাঁড়ায়। আসলে নোংরা দেখলেই মানুষ নোংরা করতে চায়। ধ্রুব কি করবে, সামনে এসে দাঁড়িয়ে রইল। বাবা তার 3 ছেলের মুখের ওপর চোখ বুলিয়ে নিয়ে মার দিকে তাকিয়ে হাসলেন। বললেন, আমার বয়স হয়েছে, কদিন আছি না আছি কেউ বলতে পারে না। তোর মা বলছে বেঁচে থাকতে থাকতে কিছু একটা ব্যবস্থা করে যেতে, পরে যাতে লাঠালাঠি না হয়। বলে হাসলেন। বললেন, তোরা লাঠালাঠি করবি না তা জানি, তবু আমারও তো একটা দায়িত্ব আছে। মা বলে উঠলেন, শোন তোরা, ওসব কথা নয়। তোর বাবা যদি আমাকে ফেলে পালায়, আমি বাপু ওসব টাকা পয়সা সইসাবুদ ওসব পারবো না, তাই বলছি। কথাটা বাবাই শেষ করলেন। বললেন, আমার পেনশন আছে, তার চেয়েও বড় কথা তোরা 3 ভাই আছিস, আমাদের আর ভাবনা কিসের? একটু থেমে বললেন, প্রভিডেন্ট ফান্ডে কিছু বেশি বেশি জমিয়েছিলাম, সুদে বেড়ে এখন প্রায় 1,20,000, তা এখনই তোদের 3 জনের নামে 40,000 করে ইউনিট কিনে দিতে চাই। বাবা স্বেচ্ছায় কাণ্ডটা করছেন বলে ধ্রুবর অবশ্য মনে হলো না। মার প্ররোচনা। মা সই করতে খুব ভয় পান, যে কোনো ফর্মেই হোক বা রেজিস্ট্রি চিঠির জন্যেই হোক। সব সময় বাবাকে জিজ্ঞেস করেন সই করবেন কিনা। ধ্রুব শুনে ভালোই লেগেছিল, কিন্তু দাদা বোধহয় পিতৃভক্ত ভালো ছেলে সাজবার জন্যে ক্ষীণ কণ্ঠে প্রতিবাদ করলে। এখনই ওসব নাই বা করলেন, সে পরের কথা পরে। মা বললেন, হ্যাঁ রে,
শেষ দিন কি কারো নোটিশ দিয়ে আসে? যা কিছু আছে তা তো তোদের জন্যেই। আমাদের জন্যে তো তোরাই আছিস। আমাদের জন্যে তো তোরাই আছিস। মনে পড়লেও এখন খারাপ লাগে। সেই 40,000 টাকা এখন প্রায় 50,000-এ দাঁড়িয়েছে, কিংবা আরও বেশি। ও বাড়ি ছেড়ে চলে আসার সময় এসব কথা মনেই পড়েনি। তখন শুধু সর্বাঙ্গে রাগ। এখন নিজেকে ছোট লাগে, অনুশোচনা হয়। এখন সমস্ত ব্যাপারটা ঠাট্টার মতো মনে হচ্ছে। মার অভিযোগ অনুযোগ কোনো কিছুতেই কান দেয়নি। একটা নেশা তখন ওকে আচ্ছন্ন করে রেখেছে। নতুন ফ্ল্যাট, আলাদা ফ্ল্যাট, অথচ মা বুকের মধ্যে সব কষ্ট, সব অশান্তি চেপে রেখে এই ফ্ল্যাটে এসেছেন সত্যনারায়ণ দিতে। ধ্রুব আর প্রীতি যাতে সুখে শান্তিতে থাকতে পারে। তোদের মঙ্গল অমঙ্গল, টিপুর মঙ্গল অমঙ্গল, তোমরা যতই দূরে সরে যাও ছোট বৌমা, আমি তো নির্ভাবনা হতে পারবো না। মা এমনভাবে কথাগুলো বলছিলেন যেন ভিক্ষে চাইছেন। জানেন ধ্রুব আর প্রীতি ওসবে বিশ্বাস করে না। হয়তো মনে মনে অসন্তুষ্ট হচ্ছে এই ভেবে বলেছিলেন, শুধু একটা দিনের তো ঝামেলা, কয়েক ঘন্টা, তোরা যাবার আগে অন্তত আমাকে পুজোটা দিতে দিস। বাইরে একটা ফুর্তির ভাব রেখেছিল ধ্রুব, কিন্তু ভিতরে ভিতরে লজ্জায় মরে যাচ্ছিল। ও মার মুখের দিকে ভালো করে তাকাতে পারছিল না, বাবার মুখের দিকেও তাকাতে পারেনি। চলে আসার সময় কেবলই মনে হচ্ছিল যেন পালিয়ে যাচ্ছে। লরি এলো নির্দিষ্ট দিনে। বাবা পাঁজি দেখে বলেছিলেন 1টা পর্যন্ত বারবেলা। কুলিদের বসিয়ে রেখেছিল কিছুক্ষণ। হাতের ঘড়িতে 1টা বাজতেই তাদের মাল তুলতে বললে। তারা ঝটপট খাটটা খুলে ফেলল। আলমারি, বুককেস, বসার চেয়ার সব একে একে লরিতে তুলতে শুরু করল। সারা বাড়ি নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না, যেন কারো মৃতদেহ পড়ে আছে উঠোনে। সবাই শোকে নিঃশব্দ। ধ্রুব মাথা তুলে কারোর দিকে তাকাতে পারছে না, যেন সকলের কাছে ও ছোট হয়ে গেছে। অথচ তখন ভেবেছিল যুদ্ধ জয়। হেমন্তবাবুর কথা মনে পড়ে গেল। সামনের সেই ভাঙা পোড়ো বাড়িটা আঁকড়ে ধরে পড়েছিলেন। ভিতরে ভিতরে যে নিঃস্ব হয়ে গেছেন কেউ জানতে পারেনি। গোপনে গোপনে বাড়িটা বেচে দিয়ে রাতের অন্ধকারে পালিয়েছিলেন। সেও কি এই রকমই কোনো লজ্জা? লোকটা কি বোকা! এত লুকিয়ে লুকিয়ে বাড়ি বিক্রি না করে যদি সকলকে জানিয়ে করত, হয়তো অনেক বেশি দাম পেত। ধ্রুব বলেছিল। ও জানত না দাম বেশি পাওয়ার চেয়েও দামি জিনিস কিছু আছে, আত্মসম্মান। পাড়ারই এতগুলো লোকের সামনে ছোট হয়ে যেতে চাননি। ধ্রুবর মনে হলো হেমন্তবাবুর মতোই ও পালিয়েই যাচ্ছে। যাবার আগে কি বাবাকে একটা প্রণাম করবে, বলবে আমি যাচ্ছি? সেটা যে কত কঠিন কাজ ধ্রুব ভাবতে পারেনি। প্রীতির ভাই গিয়ে লরিতে বসল। বললে, তোমরা কিচ্ছু ভেবো না, আমি সব গোছগাছ করে দেব, তোমরা একটা ট্যাক্সি নিয়ে চলে এসো। ধ্রুব গিয়ে বাবাকে প্রণাম করল, প্রীতিও। বাবা মাথা তুললেন না, নিজের পায়ের দিকেই যেন তাকিয়ে আছেন। আমরা চলে যাচ্ছি এই কথাটাও বলতে পারল না ধ্রুব। বলার তো কিছু নেই। নিজেই পাঁজি দেখে দিন বলে দিয়েছিলেন, মা সত্যনারায়ণ দিতে গিয়েছিলেন তাও জানেন, লরিতে মালপত্র তোলা হচ্ছে দেখেছেন, অথবা শুনেছেন শিমলির কাছে। ধ্রুব আর বাবার সামনে দাঁড়াতে পারছিল না, চলে আসছিল। বাবা ক্ষীণ কণ্ঠে ডাকলেন, ছোট বৌমা, টিপুকে একবার দেবে, কোলে নেব। ধ্রুবর বুকের মধ্যে একটা প্রচণ্ড যন্ত্রণা হলো। দাঁড়িয়ে পড়েছিল। টিপু তো সারাক্ষণ বাবার কাছে কাছেই থাকত। বাবার যত কথা ওর সঙ্গে, যত হাসি, তা নিয়ে বড় বৌদি মেজ বৌদি একটু টিকা টিপ্পনি করতেও ছাড়ত না। মেজ বৌদি বলেছিল, কই আমাদের ছেলে মেয়েদের তো কোনোদিন এত আদর করতে দেখিনি। ওসব ঈর্ষার কথা ধ্রুবর সব মনে আছে, ওরাই ভুলে গেছে। প্রীতি টিপুকে নিয়ে গিয়ে বাবার কোলে দিল। উনি টিপুকে একেবারে বুকের ওপর চেপে ধরলেন, যেন একেবারে হৃৎপিণ্ডের ওপর। ধ্রুবর ভয় হলো
টিপুর ব্যথা লাগবে। একটা বাচ্চা ছেলেকে এমন করে কেউ চেপে ধরে নাকি? ওর গালে থুতনি ঘষলেন, গালে গাল ঠেকালেন, তারপর টিপুকে ফিরিয়ে দিলেন প্রীতির কোলে। এমনভাবে হাত দুখানা বাড়িয়ে ওকে ছেড়ে দিলেন যেন চিরদিনের মতো চলে যাচ্ছে। আর তখনই প্রীতি ফুঁপিয়ে কেঁদে উঠল। ওর দু চোখে জল। ধ্রুব আর দাঁড়াতে পারছিল না। মাকে প্রণাম করি তরতর করে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো। বড় বৌদি, মেজ বৌদি, শিমলি সবাই তখন এসে নিচে দাঁড়িয়ে আছে। বড় বৌদি ধীরে ধীরে বললে, একেবারে পর করে দিও না ঠাকুরপো। মেজ বৌদি কান্না কান্না মুখে এগিয়ে এসে ধ্রুবর হাত ধরল। কাছেই তো রইলে ধ্রুবদা, এসো মাঝে মাঝে। এতদিন ধ্রুবর মনে হয়েছে সকলেই যেন শুধু বাঁধন ছিঁড়তে চাইছে, এখন মনে হচ্ছে সবাই যেন বাঁধতে চাইছে, আর ও সেই বাঁধন ছিঁড়ে কিছুতেই বেরোতে পারছে না। ধ্রুব বললে, প্রীতিকে দাঁড়াতে বলো, আমি ট্যাক্সি ডাকতে যাচ্ছি। আশ্চর্য, ট্যাক্সিও যেন ওর সঙ্গে শত্রুতা করছে, একটু সময় দিতে চায় না। বাড়ি থেকে বের হতে না হতেই হাতের কাছেই একটা ট্যাক্সি পেয়ে গেল। সে যেতে রাজিও হলো। নতুন ফ্ল্যাটে এসে উঠতেই মুহূর্তে যেন সব ধুয়ে মুছে গেল। আসবাবপত্র ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল ওরা তিনজনই, ধ্রুব, প্রীতি, প্রীতির ভাই পুলক। ডবল বেড খাটখানা খুলে আনা হয়েছে। ওটা প্রীতির বাবা মেয়ের বিয়েতে দিয়েছিলেন। ডবল বেডের চেয়েও একটু বেশি চওড়া। ভবিষ্যতে টিপু আসবে ভেবে নিয়েই অর্ডার দিয়ে বেশি চওড়া করিয়ে নিয়েছিলেন প্রীতির মা। ওর দূরদৃষ্টি আছে। ওরা তিনজনে মিলে সেই খাটটা লাগালো শোবার ঘরের জানলা ঘেঁষে। তারপরও অনেকখানি জায়গা। খাটে গদি তোলা হলো ধস্তাধস্তি করে, তোশক, বালিশ। একটা বসার ঘরও হয়ে গেল। সেটায় আপাতত বুককেস, আলমারি। তৃতীয় ঘরখানাতেও সামান্য কিছু আসবাব। ওখানে এই কখানা জিনিসেই ঘরটা ছিল একেবারে ঠাসা, পা ফেলার জায়গা নেই। যে আসতো সেই বলতো। ওদের নিজেদেরও শুনতে খারাপ লাগতো। এখানে এসে একেবারে উল্টো। পুলক প্রথম দেখেই বলেছিল, কত স্পেস রে প্রীতি, এত জায়গা নিয়ে কি করবি? দুখানা ঘর হলেই তোদের চলে যেত। প্রীতির দাদাও একটু সাবধানী প্রকৃতির মানুষ। 450 টাকা ভাড়ার কথা শুনে বলেছিল, বাড়ি ভাড়াই দেবে 450, তাহলে খাবে কি? তিনখানা ঘর বেশ ফাঁকা ফাঁকা রয়েছে দেখে পুলকও বললে, দুখানা ঘর হলেই চলে যেত। ওদের তো সরকারি ফ্ল্যাট, ভালো জায়গায়, ভাড়াও নামমাত্র। তাই জানে না এ বাজারে অর্ডার মতো ফ্ল্যাট পাওয়া যায় না। 400 টাকাই মনে হচ্ছে দিব্যি সস্তা। 2 মাস ধরে ফ্ল্যাট খুঁজে খুঁজে তো হন্যে হয়ে গিয়েছিল ধ্রুব। জিনিসপত্র সব কিছুটা গুছিয়ে রেখে প্রীতি মেঝের ওপরেই হাত পা ছড়িয়ে বসে পড়ল কিছুটা ক্লান্তিতে। তারপর ফুর্তিতে বলে উঠল, আহ, এতদিনে স্বাধীন হলাম। ধ্রুবর নিজেরও সেরকমই মনে হচ্ছিল, কিন্তু প্রীতির মুখে শুনতে ভালো লাগলো না, বিশেষ করে পুলকের সামনে। এই বছর আগের বাড়িতে প্রীতি কি খাঁচায় পোড়া বন্দী হয়েছিল? সেখানেও তো স্বাধীনই ছিল, শুধু মনে হয়নি স্বাধীন। ধ্রুব আর পুলকও টিপুকে নিয়ে মেঝেতে বসে পড়ল। ধ্রুবর মনে ফ্ল্যাট সম্পর্কে তখনও একটু অসন্তোষ লেগে আছে। আক্ষেপের সঙ্গে বললে, বেটা দালালটা এত তাড়াহুড়ো করলো, আর আমরাও দুজনই এসে দেখলাম বাড়িটা যে একেবারে দক্ষিণ চাপা, খেয়ালই হয়নি। পুলক বলল, একেবারে হাওয়া পাবে না। প্রীতি ওই দক্ষিণের ব্যাপারটা ভুলে থাকতে চাইছিল। একটা পৃথক ফ্ল্যাটে উঠে আসতে পেরেছে, তাতেই সারা শরীরে ওর খুশি উপচে পড়ছে। বললে, কলকাতায় কখানা ফ্ল্যাটে হাওয়া বাতাস খেলে, দক্ষিণ খোলা হবে, বে অফ বেঙ্গলের হাওয়া খাবো, ওসব ভাবতে গেলে খাবার বেলাতেও হাওয়াই জুটবে। ওরা দুজনই হেসে উঠল। আর তখনই প্রীতি বলে বসল, এবার বাবা হাউসকোট পরব, আর কাউকে কেয়ার করি না। ধ্রুব আর পুলক আবার হেসে উঠল। আসলে কার যে কোথায় লাগে, সামান্য একটা ইচ্ছে না মেটাতে পারলে মানুষ যে কত দুঃখী হয়, বন্দি ভাবে নিজেকে,
বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। ধ্রুব জানে প্রীতির ট্রাঙ্কের মধ্যে দুখানা হাউসকোট একেবারে নতুন হয়েই পড়ে আছে। ও বাড়িতে হাউসকোট পরার সাহসই হয়নি প্রীতির। একদিন ধ্রুবকে জিজ্ঞেস করেছিল, নিজের ঘরের মধ্যে পড়লে কার কি বলার আছে? ধ্রুব নিষেধ করেছিল, বাবা মা কি মনে করবে, কিংবা ওরা কিছু না মনে করলেও বড় বৌদি তো ব্যঙ্গ বিদ্রুপ করতে ছাড়বে না, উপরন্তু বাবা মার বিরুদ্ধেও বিষোদ্গার করবে। এখন ছোট বৌমা যাই করুক কোনো আপত্তি নেই, অথচ আমার বেলায় পান থেকে চুন খসলেই। প্রীতি বুঝি একদিন মেজ বৌদিকে চুপি চুপি বলেছিল হাউসকোট পরার কথা। মেজ বৌদি উৎসাহ দেখিয়েছিল, পর না, কে কি বলবে ভাবছিস কেন? তারপর হেসে বলেছিল, তুই চালু করে দিলে আমিও পরব। কিন্তু ধ্রুব নিষেধ করেছিল বলে প্রীতি আর ও পথে যায়নি। আশ্চর্য, এইসব ছোটখাটো ব্যাপারে বাবা মাকে অসন্তুষ্ট করতে, আঘাত দিতে চায়নি ধ্রুব। প্রীতিও চেষ্টা করেছে মেনে চলতে, অথচ শেষ পর্যন্ত একটা বড় আঘাত দিতে বাধল না, নিশ্চিন্তে ছেড়ে চলে এলো। এর চেয়ে ছোটখাটো বাধা নিষেধগুলো তুচ্ছ করতে পারলে হয়তো বড় আঘাতটা দিতে হতো না, অন্তত এত তাড়াতাড়ি দিতে হতো না। একটা কেরোসিন স্টোভ কিনে রেখেছে প্রীতি, কেরোসিনও জমা করে রেখেছিল কিছু, বাসন কোসনও মোটামুটি চলে যাবার মতো। কিন্তু রান্নার পাট নেই এখন। প্রীতিদের বাড়িতে রাত্রিরে খাওয়ার কথা, ওরাও খুব একটা দূরে থাকে না। রাত্রিরে খেয়ে ফিরে আসবে নাকি ওখানেই রাতটা কাটাবে এখনো ঠিক করেনি। প্রীতি বললে, গ্যাসের জন্য নাম লেখাতে হবে, কবে পাবো কে জানে। ধ্রুব হতাশ সুরে বললে, কোনটা যে আগে করি কোনটা পরে, এত কাজ। প্রীতি হাসল, বললে, বসার ঘরের জন্য সোফা কোচ। ধ্রুব বললে, আপাতত 3টে বেতের চেয়ার হলেই হবে। প্রীতির মনোপুত হলো না। তুমি কি বারবার বদলাবে নাকি? কতগুলো টাকা জলে দিয়ে লাভ কি? ধ্রুব চুপ করে রইল। কোনটাকে যে জলে দেওয়া বলে ও বুঝতেই পারছে না। কিন্তু দিনে দিনে বাড়িটার শ্রী ফিরে আসছিল, খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল প্রীতি। বাড়িটা অর্থাৎ এই 3খানা ঘরের ফ্ল্যাট, এখন তো এটাই বাড়ি। প্রীতির বাবা মা দুদিন এলেন, অনেকক্ষণ থাকলেন, গল্পগুজব করলেন, টিপুকে আদর। দেখে মনে হচ্ছিল ওরাও খুব খুশি। প্রীতির বাবা হাসতে হাসতে মেয়েকে বললেন, ইচ্ছে হলেই এবার থেকে তোর এখানে চলে আসব। একটু থেমে বললেন, যাই বলিস, তোদের আগের বাড়িতে যেতে কেমন সংকোচ হতো। ওরা খুবই ভালো মানুষ, আমি গেলে খুব খুশি হতেন, আদর আপ্যায়ন করতেন, কিন্তু তবু। ধ্রুবর নিজেরও সে কথাই মনে হলো। আগের বাড়িতে প্রীতির বাবা মা কিংবা দাদা দিদি কেউ বেড়াতে গেলে, মেয়ের সঙ্গে দেখা করতে গেলে ধ্রুবর ভালো লাগতো, কিন্তু কেমন আড়ষ্ট লাগতো। এখানে এদের যতখানি আপন মনে হচ্ছে, আপন করে নিতে পারছে, আগের বাড়িতে তা সম্ভব ছিল না। সব সময় কেমন একটা সংকোচ, কিছুটা লজ্জা, কিছুটা ভয়। প্রীতির তো আরো বেশি, যেন সব কটা চোখ ওদের দিকে তাকিয়ে আছে, সব কটা কান সজাগ। এখানে এখন সত্যি একটা মুক্তির হাওয়া। প্রীতির মা নানান রকম উপদেশ দিচ্ছিলেন প্রীতিকে, ভাঁড়ারির জিনিসপত্র কোথায় কিভাবে রাখবে, একটা মিটসেফ আনিয়ে নে, আরও কত কি। বাড়িওয়ালা রাখালবাবুও খোঁজ খবর নিতেন। সকালে মর্নিং ওয়াক করতে বেরোতেন, বেরোবার সময় সিঁড়ির মুখে দাঁড়িয়ে জিজ্ঞেস করতেন, ধ্রুব, কিছু অসুবিধে হচ্ছে না তো? কিছু দরকার হলে বলো, একসঙ্গে আছি আমরা, বুঝলে কি না? হরিশ মুখার্জি রোডে থাকার সময় রাখালবাবু লুঙ্গি পরে ফতুয়া গায়ে বাজার যেতেন, হাতে থলি নিয়ে। এখন আর সব করেন না, চাকর বাকরদের হাতে বাজার তুলে দিয়েছেন। কিন্তু সকালে বাইরে একটু খোলা হাওয়ায় ঘুরতে যেতেন বাজার করার নাম করে। এখন বাজার করা সাজে না, তাই মর্নিং ওয়াকে বের হন। তোমার তো গ্যাস স্টোভ নাই, একদিন হঠাৎ বললেন। রিনা বলছিল, আমার একটা চেনা লোক আছে, করিয়ে দেবো, বুঝলে কি না? প্রীতি শুনে বললে,
যাই বলো, সব বাড়িওয়ালা একরকম নয়। রাখালবাবুর লোকটি কিন্তু সত্যি খুব ভালো লোক। রাখালবাবুর সংসার নিতান্ত ছোট নয়। 2 ছেলে, 1 মেয়ে রীনা। ছোট ছোট 3টি ছেলে মেয়ে নিয়ে হরিশ মুখার্জি রোডের একতলার ঘরে কি করে থাকতেন কে জানে। আসলে ব্যবসার ব্যাপারটাই হয়তো এই রকম। প্রথম দিকে কষ্টে সৃষ্টি থেকে টাকা জমাতে হয়, তখন সবাই ভাবে লোকটা দুস্থ। তারপর হঠাৎ একদিন মুখোশ খুলে ফেলতেই সকলে অবাক হয়ে যায়। কিন্তু তার জন্য রাখালবাবু মানুষটা বদলে যাননি। কোনো গর্ব নেই, ভাড়াটে বলে তাচ্ছিল্য করেন না, বরং ধ্রুবকে যেন একটু সমীহই করেন। ধ্রুবর শুধু একটাই অনুশোচনা হয়, না জেনে মানুষটিকে দুঃখ দিয়ে ফেলেছে। প্রীতিকে একদিন বলেছিল, ভদ্রলোক এত খোঁজ খবর নেন, গ্যাসের ব্যবস্থা করে দিচ্ছেন, একদিন ও স্ত্রীর সঙ্গে দেখা করে এসো। প্রীতি হেসে বললে, যাব, তবে গ্যাসের জন্য ওর চিন্তাই বেশি। কেন জানো? তা না হলে বাড়ি নষ্ট হবে যে। কয়লা কিংবা কেরোসিনে শেষে এত যত্নের বাড়িটা নষ্ট হয়ে যাবে, কে চায় বলো? এদিকটা ধ্রুব একবারও ভাবেনি, বিশ্বাস করতেও ইচ্ছে হলো না। সেদিনই রাস্তায় রাখালবাবুর সঙ্গে দেখা। উনি মর্নিং ওয়াক করে ফিরছেন। ওকে খুশি করার জন্যই বললে, আপনার স্ত্রীকে তো একদিনও দেখলাম না, প্রীতি আজ যাবে ওর সঙ্গে দেখা করতে। রাখালবাবু কথাটা শুনি ধ্রুবর মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন। ধ্রুবর হাতটা ধরলেন, থরথর করে যেন কাঁপছেন। বললেন, সে তো নেই ধ্রুব, আমাকে ভাসিয়ে দিয়ে চলে গেছে 3টে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে। গলা কাঁপছিল ওর। ছলছল চোখে বললেন, কি আর বলবো তোমাকে, 3টে মাসও পার হলো না, শুধু বাড়ি করলাম আমি, সে ভোগ করতে পেল না ধ্রুব। বুঝলে কি না, এ বাড়িতে আসার 3 মাসের মধ্যে। ধ্রুব সান্ত্বনা দেবার চেষ্টা করল। অনুশোচনায় মনটাও খারাপ হয়ে গেল। বাড়ি ফিরে প্রীতিকে সে কথা বলতেই ও বিস্ময়ে চোখ কপালে তুলল। হেসে বললে, দূর, তুমি কি শুনতে কি শুনেছ? ধ্রুব বললে, ভুল শুনবো কেন? বললাম তুমি ওর স্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে। সঙ্গে সঙ্গে ভদ্রলোক হাউ হাউ করে কেঁদে ফেললেন। স্পষ্ট বললেন, গৃহপ্রবেশের 3 মাসের মধ্যেই মারা যান। প্রীতি অবাক হয়ে বললে, কিন্তু ওর ছেলে মেয়েরা, রিনি, বিল্টু, ওরা তো এসেছিল, কত গল্প হলো, কিছু তো বলেনি, বরং মা মা বলে কি যেন বলছিল। তারপর বললে, ওরা ভীষণ ভালো জানো। এটুকুই পরম তৃপ্তি। এতকাল আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে বাড়িওয়ালাদের সম্পর্কে কত কি শুনে এসেছে। খারাপ খারাপ, বাড়িওয়ালা মানেই খারাপ লোক। অফিসে অবিনাশকে আগেই বলেছিল একদিন। শুনে এমন অবাক হয়ে গিয়েছিল যে প্রত্যেককে ডেকে ডেকে বলেছে, শুনুন শুনুন, বাড়িওয়ালা ভালোও হয়। ধ্রুবর বাড়িওয়ালা ওর মুখ দেখে এমন গলে গেছে যে 50টা টাকা ভাড়া কমিয়ে দিয়েছে। অবিনাশকেই এসে বললে, রাখালবাবু মানুষটা একেবারে ভালো মানুষ, স্ত্রীকে বোধহয় খুবই ভালোবাসতেন। হাউ হাউ করে কেঁদে ফেললেন। বেচারি বউটা নতুন বাড়িটা ভোগ করতে পেল না বলে দুঃখ করছিলেন। অবিনাশ বললে, তুমি খুব লাকি ধ্রুব, এ বাজারে এমন ভালো বাড়িওয়ালা পাওয়া পরম সৌভাগ্য। তুমি বরং একটা কাজ করো, একটা লটারির টিকিট কেটে ফেলো, সময়টা তোমার খুবই ভালো যাচ্ছে। ধ্রুব হাসল, কিন্তু সত্যি মনের মধ্যে একটা পরম তৃপ্তি। বাড়িওয়ালাকে নিয়ে কত লোকের কত ঝামেলা, নিত্যই তো শুনছে। ছোট মাসিদের তো মামলা চলছে। অফিসের বীরেশ্বর সেদিন বলছিল, হাইকোর্টে ঝুলছে নিত্যদিন উকিলের বাড়ি। তাছাড়া ওর আবার একটু ভয়ও আছে, রেন্ট কন্ট্রোলে ভাড়ার টাকা জমা দেওয়া নিয়ে কি যেন ভুল ভ্রান্তি। ধ্রুবকে অন্তত সেসব কথা ভাবতে হবে না। তেমন অবস্থা হলে ও নিজেই ছেড়ে দেবে। ভালো মানুষ, কিন্তু একটা লোক, একজন মানুষকে কি বিচার করে ভালো মন্দ বলা যায়? গলির মোড়ের বাড়ি থেকে যে ভদ্রলোক সেদিন বের হলেন, এখন নাম জেনে গেছে অনাদিবাবু। মাঝে মাঝে রাস্তায় দেখা হতো, হাসতেন।
কখনো মুখ ফুটে ভালো, ধ্রুবও সংক্ষেপে সারত। কথায় কথায় একদিন জিজ্ঞেস করলেন, কোনো অসুবিধে হচ্ছে না তো? তারপরই অনাদিবাবু বলে বসলেন, লোক সুবিধের নয় মশাই, আপনার ওই বাড়িওয়ালা। ধ্রুব আশ্চর্য হয়ে বললে, না না, উনি খুব ভালো, আমাদের সঙ্গে তো রীতিমতো ভালো ব্যবহার করেন। অনাদিবাবু হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, জানবেন সব, বাইরে খুব মিষ্টি মিষ্টি ব্যবহার, কথাবার্তা। কথা শেষ না করেই ঝট করে ছাতাটা খুলে মাথায় দিয়ে হন হন করে চলে গেলেন। অনাদিবাবু লোকটিকেই খারাপ মনে হয়েছিল ধ্রুবর। হয়তো কোনো কারণে রাখালবাবুকে পছন্দ করেন না, কিংবা স্রেফ ঈর্ষা। রাখালবাবুর এই বিশাল 3তলা বাড়ি, দোতলায় আর গ্রাউন্ড ফ্লোরে 4খানা ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, 2খানা গাড়ি, বিরাট ব্যবসা, ঈর্ষা হবারই তো কথা। কিন্তু তার জন্যই কি যেচে আলাপ করে তাঁর সম্পর্কে সাবধান করলেন অনাদিবাবু? নাকি ভালো মানুষ বা খারাপ মানুষ বলে কেউ নেই? প্রত্যেকটি মানুষ তার ব্যক্তিগত সম্পর্ক দিয়ে বিচার করে। যে একজনের কাছে ভালো, অন্যজনের কাছে সেই খারাপ। অবিনাশকে ধ্রুব পছন্দ করে, এত আপন মনে হয়। ধ্রুবত্ব ধারণা ও খুবই ভালো মানুষ, অথচ অফিসের অনেকেই অবিনাশকে পছন্দ করে না, টিকাটিপ্পণীও করে। কিন্তু রাখালবাবু যে এভাবে ওকে অবাক করে দেবেন, ধ্রুব ভাবতেও পারেনি। বাড়ি ফিরেই দেখলে একেবারে শোবার ঘরে প্রীতি মেয়েদের সভা বসিয়েছে। হো হো হাসির শব্দ আগেই শুনতে পেয়েছিল, যেন অনেকগুলি মেয়ে একসঙ্গে কথা বলছে, আর এলোপাথারি একটা হাসির ঝড় বয়ে যাচ্ছে। দরজা থেকে উঁকি দিয়ে দেখল, আভাসে বুঝতে পারল 3টি ফ্ল্যাটের মেয়েরা। এত হাসি হল্লা কেন বুঝতে পারেনি। বসার ঘরের জন্য এখনো কিছু কেনা হয়ে ওঠেনি, তাই সকলেই শোবার ঘরে। নতুন সংসার পাততে গেলে যে একসঙ্গে এত জিনিস কিনতে হয়, ধ্রুবর ধারণাই ছিল না। শুধু পাখা আর বাল্ব কিনতে গিয়েই হেসে বলেছিল, ফতুর হয়ে গেলাম। প্রীতি হেসে বলেছিল, এর মধ্যেই? এখনো তো সবই বাকি। তারপর চোখ বুজে গলার স্বরটা কিম্ভূত করে মৃদু মৃদু হেসে বলেছিল, একসঙ্গে আড্ডা দেব, একসঙ্গে ঘুরবো, একসঙ্গে বাড়ি ফিরব, একই বাড়িতে। ধ্রুবর ভাবভঙ্গি দেখে হেসে ফেলেছিল। প্রীতি ধ্রুবর কথাগুলোই আউড়ে যাচ্ছিল, বিয়ের আগের কথাগুলো। তখন ওরা পরস্পরের ঘনিষ্ঠ হয়ে উঠেছে। বেশ রাত হয়ে গিয়েছিল। প্রীতি ঝট করে উঠে পড়ে বলেছিল, সর্বনাশ, 9টা বেজে গেছে, পৌঁছতে পৌঁছতে। ধ্রুব তখনই বলেছিল প্রীতিকে, দুজনে একসঙ্গে আড্ডা দেব, একসঙ্গে ঘুরব, একসঙ্গে বাড়ি ফিরব, একই বাড়িতে। এমন হলে কি যে ভালো হতো। শুনে প্রীতি বুঝতে পারেনি, বিস্ময়ের গলায় বলেছিল, যা, তা কি করে সম্ভব? ধ্রুব হেসে বলেছিল, কেন, বিয়ে করে? মুহূর্তের জন্য লজ্জা পেয়েছিল প্রীতি, মাথা নিচু করেছিল। সারা পথ ধ্রুবর মুখের দিকে তাকাতে পারেনি, কিংবা ধীর পায়ে ধ্রুবর পাশে পাশে হেঁটে বাস স্টপ অবধি আসার সময় ওর বুকের মধ্যে কিছু গুনগুন করে উঠেছিল। পাশের ঘরে একা বসেছিল ধ্রুব। ও এসেছে দেখেই বোধহয় মেয়েদের হাসি হল্লা থেমে গেল, একে একে সকলে চলে গেল। আর প্রীতি হাসতে হাসতে এসে বললে, আজ যা একটা খবর দেব না, দাঁড়াও। বলে ওষুধের তাক থেকে স্মেলিং সল্টটা নিয়ে এসে বললে, নাও, হাতে রাখো, কি জানি যদি ফেন্ট হয়ে যাও খবর শুনে। ধ্রুব সব প্রশ্ন চোখে তাকালো। প্রীতি বললে, তোমার ওই রাখালবাবু, তুমি বলছিলে হাউ হাউ করে কেঁদে ফেললেন স্ত্রীর কথা বলতে বলতে। ধ্রুব বললে, কি হয়েছে? প্রীতি হেসে লুটোপুটি, দ্বিতীয় পক্ষকে আজ নিয়ে এলেন, নতুন বউকে দেখলাম আজ। ধ্রুব বিশ্বাস করতে পারছিল না। প্রীতি বললে, আমি একা নই, সব ফ্ল্যাটের সবাই দেখেছে। তারপর হাসতে হাসতে বললে, 2 মাস আগেই নাকি রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল, কি অসুবিধে ছিল বলে এতকাল আনতে পারিনি। তারপরই সেই ব্রহ্মাস্ত্র। অবাক হবার তো কিছু নেই, তোমরা ছেলেরা স্যার সবাই এক। ধ্রুব কোনো উত্তর দিল না, প্রতিবাদ করল না, শুধু মনে হলো সত্যিই অবাক হবার কিছু নেই।
প্রত্যেকটি মানুষই এইরকম কিনা কে জানে। তার একটা দিক যখন বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে, হয়তো অন্য দিকটা তখন আরেকজনকে আঁকড়ে ধরতে চায়। সেটাই স্বাভাবিক। নাকি কান্নাটা রাখালবাবুর অভিনয়? আজ এ পর্যন্তই। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।